হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুপ্রকাশ দা। আর আজকে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজমের সেকেন্ড লেকচার শুরু করব। সেকেন্ড লেকচার আজকে অ্যাম্পিয়ার সার্কিটাল লটা দেখব, তার অ্যাপ্লিকেশনগুলো দেখব। তার আগে এই আগের দিন যেটা আমি করিয়েছিলাম যে বায়োসাভার্ট ল এবং তার অ্যাপ্লিকেশন, এবং এখান থেকে আমি মানে বায়োসাভার্ট ল এর কিছু অ্যাপ্লিকেশন থেকে কিছু আমি এবার স্পেশাল কেসগুলো আমি দেখব। তো শুরু করা যাক। স্পেশাল কেস এইগুলো হচ্ছে যে যখন কোনো সিমেট্রিক কোনো ফিগার যখন থাকবে, এরকম কোনো সার্কেল বা এরকম কোনো স্কোয়ার, এইবার এরকম ফিগারে ধরো এইরকম জায়গা থেকে একটা কারেন্ট আসছে আই, এখান থেকে বেরিয়ে যাচ্ছে আই, তার আগে এটা এইখান দিয়েও আবার ঘুরছে, এটাই দিক থেকে আই আসছে। এটা ধরো দুটো কারেন্টে ভাগ হয়ে যাচ্ছে, এদিকে আমি I1 নিলাম, এদিকে আমি I2 নিলাম, আবার এদিকে আই হয়ে বেরিয়ে যাচ্ছে। এই কেসগুলোতে এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা আমার জিরো হচ্ছে সেন্টারে। যদি আমি এই স্কোয়ারটার ক্ষেত্রে দেখি, এখান দিয়ে যদি একটা কারেন্ট এসে থাকে আই, সেটা ধরো এদিক দিয়ে গেল I1, এদিকে ধরো গেল I2, সেটা I2টা এদিক দিয়েও যাবে, এবং এই দিকেও ছিল I1, আবার এইদিকেও ছিল I2, এইখান দিয়ে আবার আই বেরোলো। তো এইখানেও এই যে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড আমার জিরো হবে। মানে কোনো যদি সিমেট্রিক্যাল কোনো ফিগার যদি থাকে, তো তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে জিরো হবে। whenever whenever current goes through any symmetrical, এটা সিমেট্রিক্যাল হচ্ছে তার কারণ আমি যদি মাঝখান দিয়ে একটা লাইন যদি আমি কনসিডার করি, তাহলে এদিকেও সেম হচ্ছে এদিকেও সেম হচ্ছে। ওর জন্য সিমেট্রিক্যাল শেপ অফ লুপ, যেহেতু একটা লুপে রয়েছে সিমেট্রিক্যাল শেপ অফ আ লুপ, তার সঙ্গে উইথ অ্যান ইউনিফর্ম ওয়ার। ইউনিফর্ম ওয়ার কেন বলছি, তার কারণ হচ্ছে ওয়ারটা সব জায়গায় সেম, একটা সেম ওয়ারকেই আমি নিয়েছি। মানে এমন নয় যে ওয়ারটা কোথাও গিয়ে মোটা হয়ে গেছে বা কোথাও কোথাও গিয়ে সরু হয়ে গেছে, এরকমটা নয়। ওয়ারটার এখানে যেরকম ওর ডায়ামিটার ছিল, এখানেও সেম ডায়ামিটার, সব জায়গায় ডায়ামিটারটা সেম হবে, ওর জন্য ইউনিফর্ম ওয়ার। দেন ম্যাগনেটিক ফিল্ড অ্যাট সেন্টার অফ লুপ ইজ জিরো। আশা করি এই স্টেটমেন্টটা বুঝতে পেরেছো। তো এখানে আমি ইউনিফর্ম যে কন্ডিশনটা সেটা একবার লিখে দিই। ইউনিফর্ম কন্ডিশন এইটার ক্ষেত্রে আমার থিকনেস অফ দি ওয়ার্স আর সেম এভরিওয়্যার, সব জায়গায় সেম হবে, এবং মেটিরিয়াল যেটা আমি ইউজ করব, মেটিরিয়াল অফ দি ওয়ার্স আর সেম এভরিওয়্যার, মেটিরিয়ালটাও সেম হবে, থিকনেসটাও সেম হবে। এটা তো গেল আমার ইউনিফর্মের কেস। এবার যদি আমি নন ইউনিফর্মের কেস দেখি, আর এখান থেকেই তোমাদের কোয়েশ্চেন আসবে নিশ্চয়ই। এত সোজা একটা কোয়েশ্চেন দিয়ে দেবে না যে যেখানে একটা সিমেট্রিক্যাল একটা শেপ দিয়ে দিল, এবার সেখানে বোধ হয় সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, এরকম এত সোজা কোয়েশ্চেন এখন তোমাদের বোর্ডেও দেয় না। তো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তো ছেড়েই দাও। তো তাহলে এবার নন ইউনিফর্মের কন্ডিশনটা দেখা যাক। নন ইউনিফর্ম কন্ডিশন,
প্রথমে আমি এখানে যেহেতু দুটো পয়েন্ট লিখেছি, একটা থিকনেসের জন্য, একটা মেটেরিয়ালের জন্য, আমি ডিফারেন্ট থিকনেসটাই আমি দেখব। ডিফারেন্ট থিকনেস মানে আমার এই ওয়্যার কোনো একটা দিক একটু বেশি থিক, একটু বেশি মোটা, আর একটা দিক সরু। এই দিকে ধরো কারেন্ট আমার আই এসেছে, এই দিকে ধরো আমার কারেন্ট গেল I1 আমি ধরলাম, এদিকে ধরো কারেন্ট হলো আমার I2, আবার এদিক দিয়ে কারেন্ট আমার I বেরিয়ে যাবে। তো এখানে যদি আমি একটা রেশিও যদি আমি দেখি, আমার কাছে হবে B1 B2, ম্যাগনেটিক ফিল্ড B1 B2 উইল বি ইকুয়ালস টু I1 I2, সেটা আমার ইকুয়ালস টু হবে, যেহেতু থিকনেস আলাদা তো ওর জন্য এরিয়াটার সঙ্গে আমার রিলেশন আসবে A1 A2। এইবার যদি আমি V ইজ ইকুয়ালস টু IR যদি আমি দেখি, তাহলে এটা দিয়ে আমি বলতে পারি যে I ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু R, এবং আমরা জানি যে আইটা আবার সেক্ষেত্রে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হয় এরিয়ার সঙ্গে। তো এবার যদি আমি বি নেটটা যদি আমি দেখি, তো তাহলে আমি বলতেই পারি যে B1 মাইনাস B2 বা B2 মাইনাস B1 আমি বলতে পারি। এইবার আমি একটা সার্কেলের সেন্টারে কত ম্যাগনেটিক ফিল্ড হয় তার জন্য আমি আগের দিয়ে তোমাদেরকে একটা ফর্মুলা আমি বলেছিলাম যে μ0I/2R ইন্টু θ/360, নয়তো μ0I/2R ইন্টু θ/2π। তো আমি ধরলাম যে θ/2πটাকে আমি ধরে করছি, যে কোনো একটা ধরে করলেই হবে। তো আমি বলতে পারি যে μ0, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড 1, তো আমি μ0I1 আমি নিলাম, তার সঙ্গে নিচে ওখান থেকে 2R আর 2π মাল্টিপ্লাই করে আমি 4πR লিখে দিতে পারি, মাইনাস μ0I2 ডিভাইডেড বাই 4πR। আশা করি কোনো সমস্যা নেই। এইবার আমার যেহেতু এটা একটা পারফেক্ট সার্কেল ছিল, তো একটা পারফেক্ট সার্কেলের জন্য আমি বলতে পারি যে যে আমার পাইটা যে রেডিয়েন্টটা সেটা 180। তো আমি উপরে পাই দিয়ে একটা মাল্টিপ্লাই করে দিতে পারি দুটো ক্ষেত্রেই। তো পাই দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাই, এখানে পাই, এখানে পাই, এখানে পাই, এই দুটো পাই পাই, এই চারটে টোটাল পাই পাই আমার কেটে যাচ্ছে। আশা করি এতেও কোনো সমস্যা থাকার কথা নয়। তো আমি যদি এবার মিউ নট আর নিচে 4R যদি আমি কমন নিয়ে নিই, তো তাহলে I1 মাইনাস I2 আমার হয়ে যাচ্ছে। এবং এটাই আমার, যদি থিকনেস আলাদা আমাকে বলে তো তাহলে এটাই হবে আমার ফর্মুলা। আশা করি বুঝতে পেরেছো। এবার যদি আমাকে, এটা তো থিকনেস আলাদা হলো, এবার যদি মেটেরিয়াল আলাদার কথা যদি আমি দেখি, সেখানে আমি দেখবো যে ডেন্সিটি আলাদা হচ্ছে কিনা। ডিফারেন্ট মেটেরিয়াল, তাহলে আমি সেই একই ভাবে ধরি যে একটা সার্কেল, এদিকে কারেন্ট আই যাচ্ছে, আমি এদিকে ধরলাম কারেন্ট I1 গেছে, এদিকে ধরলাম I2 গেছে, এদিকে আবার I বেরিয়ে গেছে। আমি ধরলাম এইখানের ডেন্সিটি ρ1, এইখানের ডেন্সিটি ρ2। এইবার আমরা জানি যে সেই একইভাবে যে V ইকুয়ালস টু IR, এখানে মানে এটা থেকেই V ইকুয়ালস টু IR, I ইনভার্সলি প্রপোর্শনাল টু R, কিন্তু আবার I ইনভার্সলি প্রপোর্শনাল টু হয় রো এর সঙ্গেও। তাহলে এটা থেকে আমি বলতে পারি যে B1 B2 ম্যাগনেটিক ফিল্ড উইল বি ইকুয়ালস টু আমার I1 I2, সেটা উইল বি ইকুয়ালস টু ইনভার্সলি প্রপোর্শনাল টু রো, তার মানে ρ2 ρ1। এখান থেকে আমি এটা বলতে পারি, আবার এটা থেকে আমি এটা বলতে পারছিলাম। এইবার এইখানে যদি আমাকে যদি বি নেট বের করতে বলে, পরের কথায় যাচ্ছে।
বি নেট সেটা সেই B1 মাইনাস B2 আমি ধরতে পারি। এবার এখানে দু রকম কেস আমি দেখতে পাবো, যে ইফ একটা, যে যদি আমার রো 1 গ্রেটার দেন রো 2 হয়, তো তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি দেন আমার B1টা ছোট হবে, B2 বড় হবে। এইখানে যখন B1টা যখন ছোট হচ্ছে B2 এর থেকে, তখন আমি বলতে পারি এই ক্ষেত্রে আমার বি নেটটা হবে B2 মাইনাস B1। এবং এরপরে যদি ইফ রো 2 গ্রেটার দেন রো 1 যদি হয়, দেন এখানে B1টা আমার বড় হবে B2 এর থেকে, সেইখানে বি নেট আমার হবে B1 মাইনাস B2। এবার এখান থেকে একটা কোয়েশ্চেন করাই, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। ধরো কোয়েশ্চেনটা এরকম দিচ্ছে, একটা ফিগার দিয়েছে, সেটা পরে আঁকছি। লিখছে ফিগার shows a circular loop with radius r, the resistance are different, তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দি সেন্টার অফ লুপ এইদিকে I1, এইদিকে I2, এটা ধরো এ পয়েন্ট, এখানে এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা সেন্টার। এখানে কত ম্যাগনেটিক ফিল্ড অ্যাট ও, এটা আমাকে বের করতে হবে। এটা আমাকে দিয়েছে আর, এটা 4 ওহম রেজিস্ট্যান্স, এটা আমার 2 ওহম রেজিস্ট্যান্স। তাহলে এই ক্ষেত্রে আমি 1 এর জন্য যদি আমি লাগাই, প্রথমে এদিকে যাচ্ছে 1 B1 মিউ নট I1 লিখবো, নিচে আমি 2R রাখলাম। আর যদি আমি থিটা দেখি বা যদি রেডিয়ান দেখি, যাই দেখি না কেন, আমি ইন্টু 1/2 পাবো। যদি আমি থিটা যদি দেখি, তাহলে 180/360, সেটাও আমার 1/2 আসছে। আর নয়তো π/2π যদি আমি ধরি, তো তাহলে সেটা 1/2 আসছে। যদি আমি ডিরেকশনটা দেখি, কারেন্ট এই দিকে যাচ্ছে, আমার ভেতর দিকে আমার এই 4টে আঙুল এই খাতার যে প্লেন তার ভেতরে ঢুকে যাচ্ছে, ওর জন্য আমি বলতে পারবো যেটা ক্রস। ইনসাইড গেলে ক্রস, বাইরে বেরিয়ে এলে ডট। এই ভেতর দিকে সার্ফেসের জন্য আমার ক্রস, বাইরের দিকে সার্ফেসের জন্য ম্যাগনেটিক ফিল্ড আমার যেহেতু বেরিয়ে আসছে, ওর জন্য ডট। তো এটা আমি বলতে পারি যে মিউ নট I1/4R, এটা ক্রসে। B2 তে মিউ নট I2 ডিভাইডেড বাই, আমি ওদিকটাও যেহেতু সেম হবে, ওর জন্য আমি একবারই লিখে দিচ্ছি 4R, কিন্তু আমার ডাইরেকশনটা উল্টো হবে। এটা এদিকে যাচ্ছে, আর এই বাইরের দিকের জন্য ক্রস হবে, কিন্তু ভেতর দিকের জন্য আমার ডট হবে। আর এই সার্ফেসটা, মানে এই যে পয়েন্টটা, এটা যেহেতু এই লুপের ভেতর দিকে আছে, ওর জন্য ডট হলো। তো তাহলে এখান থেকে আমার বি নেটটা আমি পেয়ে যাব, যে আমি ধরলাম যে B1 মাইনাস B2, তাহলে মিউ নট I1 ডিভাইডেড বাই 4R মাইনাস মিউ নট I2 বাই 4R। এইবার এখানে আমার প্রশ্ন হচ্ছে যে এই I1 I2 এর ভ্যালুটা কি হবে। তো এইটা বের করার জন্য আমি একটা ট্রিক তোমাদের বলে দিচ্ছি।
এটা দিয়ে তোমরা I1 আর I2 কারেন্টের ভ্যালুগুলো তোমরা বের করতে পারবে। সেইটা হচ্ছে যে আমি যখন কারেন্ট I1টা যখন আমি বের করব, তখন এই যে কারেন্ট আইটা আসছে এটাকে প্রথমে আমি লিখবো ওপরে নিউমারেটারে, আমি I ইন্টু লিখবো। তারপরে আমি দেখব যখন আমি I1 বের করব তখন আমি দেখব যে ওর অপোজিট সাইডে কত রেজিস্ট্যান্স ছিল। 4 ছিল, আমি 4 লিখব। নিচে আমার আসবে 2 + 4, এই দুটো রেজিস্ট্যান্স আমার অ্যাড হয়ে যাবে। তাহলে আমি পাচ্ছি এটা 4i নিচে 6। যদি আমি সিম্পলিফাই করি তাহলে 2i/3। আমি যখন I1টা করব তখন আমি এর অপোজিটটা দেখবো, এর অপোজিটে কত রেজিস্ট্যান্স ছিল সেটা দেখবো, সেটা দিয়ে আমি উপরে মাল্টিপ্লাই করব, নিচে রাখবো যে এই দুটো রেজিস্ট্যান্স একসঙ্গে অ্যাড করলে যেটা হবে সেটা। তো I2 যখন আমি করব তখন যেমন লিখবো, আমি প্রথমে লিখে দেবো ইন্টু I2, যেহেতু আমি দেখছি ওর জন্য আমি এর অপোজিটটা দেখবো। এর অপোজিট আমার 2 ওহম ছিল, তো 2 নিচে একই 2 + 4, এটা আমার আসবে 2i/6, মানে এটা আমার আসছে I/3। তো এই ভ্যালুগুলো যদি আমি এখানে পুট করি তাহলে μ0, এটা আমার 2i/3 ছিল, তাহলে 2i/3 হওয়া মানে 4 × 3 = 12, 12r মাইনাস μ0 I/12r। এখানে যদি 12r যদি আমি এলসিএম নিয়ে নিই তো এইদিকে আমার μ0 2i মাইনাস μ0 I, মানে আমার μ0 I/12r আসছে। এবার যদি তুমি দেখো যে আমি প্রথমে B1 নিয়েছিলাম, মানে এটা আমার ছিল ক্রস, এটা ছিল ডট। আমার অ্যান্সার যেহেতু মাইনাসে আসেনি, তো ওর জন্য আমি ওর জন্য আমি বুঝতে পারছি যে আমার B1টাই অ্যাকচুয়ালি বড় ছিল। তো তাহলে B1-এর যেটা আমার ডাইরেকশন হবে, তো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন যেটা আমার হবে B1-এর জন্য, সেটাই আমার অ্যান্সারেরও ডাইরেকশন হয়ে যাবে। এটাই আমার অ্যান্সার। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। এইবার পরের টপিক দেখা যাক। ম্যাগনেটিক ফিল্ড at axial point, magnetic field at axial point of a current carrying circular coil। ম্যাগনেটিক ফিল্ড অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্ট অফ আ কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল। এটার ডায়াগ্রামটা খুব ভালো করে দেখো। একটা এরকম সার্কুলার কয়েল আছে ধরছি, মানে এটা একটু বড়, এটা এরকম একটা সরু ওয়্যারের মতো নয়, একটু ঠিক হবে। ডাবল লেয়ার করলাম মানে একটু ঠিক, একটু চওড়া। এইটাই কয়েলটার সেন্টার। এই যে রেডিয়াসটা, এটার আমি নাম দিলাম আর, ক্যাপিটাল আর। এইবার এটাকে ডটেড লাইন, একটা স্ট্রেট লাইনে দিয়ে দিই। এইখানে আমি একটা অ্যাক্সিয়াল পয়েন্ট ধরলাম পি। এরকম একটা সেম ডেরিভেশন তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে তোমরা করে থাকবে, খানিকটা সেম ডেরিভেশনটাই। আর আমি ধরছি যে এই যে লেন্থটা, এটাকে আমি এক্স ধরছি, আর এই একটা লেন্থ আছে, এটাকে আমি আর ধরছি, স্মল আর। আমি এই অ্যাঙ্গেলটাকে ফাই ধরলাম। এইবার কি হবে দেখা যাক। এইবার আমি এরকম জায়গায় একটা
ছোট একটা লেন্থ ধরছি, যেটার আমি নাম দিলাম ডিএল। এটা এখানে লিখছি ডিএল। এটা ক্যাপিটাল আর, এটা এক্স, এটা আর, এখানে পয়েন্ট পি। এইবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তো তাহলে আমার থিটা বলছি, সরি, ফাই, তাহলে আমার এই অ্যাঙ্গেলটাও ফাই হবে। আর সেই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে আমি জানি যে এটা আমার ডিবি কস ফাই হবে। মানে এদিকে যদি আমি এটাকে যদি আমি ডিবি ধরি তাহলে এদিকে এটা আমার হবে ডিবি কস ফাই, আর এটা আমার হবে ডিবি সাইন ফাই। এইবার যদি আমি বি নেট আমি যদি বের করি তাহলে ইন্টিগ্রেশন অফ ডিবি সাইন ফাই, কারণ এই বরাবর আমাকে ইন্টিগ্রেশনটা আমাকে করতে হচ্ছে। এইবার ডিবি যে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড যেটা আমি করব সেটা আমার সেই বায়োসেভার্ট লয় যেটা আমি পেয়েছিলাম, মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন থিটা, মানে এই জায়গায় আমার সাইন ফাই বাই আর স্কোয়ার ইন্টু একটা ছিল আমার সাইন ফাই। ঠিক আছে, তাহলে এখানে আমার কনস্ট্যান্ট যে টার্মগুলো সেগুলো আমার বেরিয়ে আসবে। আচ্ছা, এখানে তার আগে একটা কথা বলে দিই যে এই যে সব যে আমি ভ্যারিয়েবলগুলো যেগুলো আমি নিলাম, এই প্রত্যেকটা ভ্যারিয়েবলকে তোমরা পরীক্ষায় যখন করবে তখন এগুলোকে ডিফাইন করে দিও, নয়তো মার্কস কাটা যেতে পারে। এই প্রত্যেকটা ভ্যারিয়েবলকে ডিফাইন করে দিও। আমি যে তোমাদেরকে আগে যেভাবে আমি করিয়ে দেখেছি সেভাবেই ডিফাইন করো। আমি আর এখানে লিখলাম না, শুধু শুধু সময় নষ্ট হবে, ওর জন্য আর লিখলাম না। এবার যদি একটা জিনিস দেখো যে এখানে যে সাইন ফাই এই যে অ্যাঙ্গেলটা, এটার জন্য এটা আমার আসছে যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো সেটা যদি আমি করি তো তাহলে এটা আমার এই ক্যাপিটাল আর পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, এটা আমার এই স্মল আর। তো ক্যাপিটাল আর বাই স্মল আর আমার সাইন ফাই এর ভ্যালুটা আসছে। এখানে মিউ নট আই, নিচে 4 পাই আর স্কোয়ার, তার সঙ্গে ক্যাপিটাল আর বাই স্মল আর, এখানে ডিএল এর শুধু ইন্টিগ্রেশনটা আমি করব ফ্রম 0 টু 2 পাই আর, এটা আমার সাইন 91। এইবার মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার, এটাকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড বি দিয়ে যদি আমি লিখি, আচ্ছা এটা একবারে এখানেই করে দিই, আচ্ছা এটা আর বাই আর যেমন ছিল, তার সঙ্গে এবার 2 পাই আরটা এবার যোগ হবে এখানে। তো লিখে দিই এখানে 2 পাই আর। এখানে আমার 2 পাই আর এই তিনটেই, আচ্ছা না সরি সরি, এখানে 2 পাই স্মল আর হবে না, এখানে এটা 2 পাই ক্যাপিটাল আর হবে আমার, সরি এখানে এটা 2 পাই ক্যাপিটাল আর হবে, এটা কাটবে না, এখানে এটা কাটলো 2, এটা পাই। তাহলে আমার যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আমি পাবো, আচ্ছা একটু সাইডে না হয় লিখি, মিউ নট আই আর স্কোয়ার, মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে 2 আর স্মল আর তার কিউব। আশা করি এটা বুঝতে পেরেছো। এইবার যদি তুমি এই ট্রায়াঙ্গেলটা দেখো তো তাহলে এটা হাইপোটেনিউস, তো তাহলে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে আর এই আরটা হাইপোটেনিউস, তাহলে আমি বলতে পারি যে এরা হাইপোটেনিউসটা ইকুয়ালস টু হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সঙ্গে। তো সেটাকে যদি আমি লিখি এই আকারেই তুমি ফর্মুলাটা তুমি ইউজ করবে, আমি এখন যেটা লিখছি এই আকারে তুমি ফর্মুলাটা ইউজ করবে, সেটা হচ্ছে মিউ নট আই আর স্কোয়ার, টুটা যেমন ছিল বাইরে সেরকম রাখলাম, ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু আমার পাওয়ারে 3 ছিল 3/2 লিখছি, তার কারণ 3/2 লেখার তার কারণ হচ্ছে যে আমার রুট ওভার ছিল, রুট ওভারটাকে সরালাম, আমি হাফ পাওয়ারে পেলাম। আশা করি বুঝতে পেরেছো। এটাকে একটু না হয় বড় করে লিখে দিই, জায়গাটা একটু ঘিজিবিজি হয়ে গেছে, আমি এইখানে লিখে দিচ্ছি বড় করে ফর্মুলাটা।
B is equals to mu naught I r square divided by 2 into r square plus x square into 3 by 2. এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখো, এটা দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। এইবার একটা কেস নি, যদি আমার কাছে এই যে এক্সটা এটা যদি ভেরি ভেরি লেস দেন আর হয়, তাহলে কি হবে? এই ক্যাপিটাল আর এর সঙ্গে যদি এক্সটা যদি খুবই ছোট হয়, তাহলে দেখি। If x is very very less than r, তাহলে b is equals to আমার হয়ে যাবে, আমার ফর্মুলা ছিল মিউ নট আই আর স্কোয়ার, যেটা উপরে ছিল, উপরটা আমি উপরের মতন রেখে দিলাম, মিউ নট আই আর স্কোয়ার, এটা নিয়ে কিছু আমি করলাম না। নিচে 2 ইন্টু আমার ছিল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার যেহেতু এক্সটা খুবই ছোট, তো ওর জন্য আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমি এই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটাকে আমি অলমোস্ট ইকুয়ালস টু ধরবো আর স্কোয়ারের। তো তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটাকে আমি লিখবো আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবার 2 ইন্টু 3/2, তাহলে এই 2 কেটে যাবে। তো তাহলে আমার থাকছে বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই আর স্কোয়ার, নিচে 2 আর কিউব, এখানে আর স্কোয়ার আর কিউব কাটলো। তো তাহলে ফাইনালি আমি পেলাম মিউ নট আই বাই 2r। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ কয়েল অ্যাট সেন্টার। এটা যখন এক্সটা ভেরি ভেরি লেস দেন আর যখন হবে, আর যদি না হয় তো তাহলে আমার ফর্মুলা মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার যদি গ্রাফটা দেখে নিই একবার, এটা এই বরাবর ধরো এক্সটা রয়েছে, আর এদিকে আমার ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এখানে 0। প্রথমে এটা 0 হিসাবেই আসবে, দিয়ে বাড়বে ম্যাক্সিমাম, এখানে এসে ম্যাক্সিমামে পৌঁছাবে, দিয়ে আবার কমে যাবে, আবার স্ট্রেট যাবে। এই আমার গ্রাফ। এবার দুটো কোয়েশ্চেন দেখি, তারপর পরের টপিক ঢুকবো। টু কনসেন্ট্রিক কোপ্ল্যানার coils of equal turns have radii 10 centimeter, and 30 centimeter respectively. Same current flowing in both the coils, in same direction. Now direction of current is reversed in one coil. Then the ratio of magnetic field at their common center in two conditions respectively কত হবে? অপশন আমাকে দিয়েছে, অপশন 1
2:1, option 2, 1:2, option 3, 1:1, option 4, 4:1. Question আমি এবার পড়ে দিই। Two concentric coplanar coils of equal turns have radii 10 cm and 30 cm respectively. Same current flowing in both the coils in same direction. Now direction of current is reversed in one coil. Then the ratio of magnetic field at their common center in two condition respectively. কি হবে জানতে চেয়েছে। যদি তোমরা একবার চেষ্টা করো এই কোশ্চেনটা, যদি পারো এই ভিডিওটা একবার এখানে পজ করে তোমরা একবার কোশ্চেনটা চেষ্টা করতে পারো, যদি না হয় তখন আমার সলিউশনটা দেখো। প্রথমে ডায়াগ্রামটা আঁকি যে কি বলতে চেয়েছে। দুটো কনসেন্ট্রিক সার্কেল দিয়েছে, দুটোতেই আমার সেম কারেন্ট রয়েছে এবং সেম ডাইরেকশনেও রয়েছে, আর দুটোর সেন্টারটাও সেম। এটা 10 সেন্টিমিটার, এটা 30 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার এখানে আমাকে দু রকমের কেস দিয়েছে। প্রথম কেসে আমাকে বলছে যে সেম কারেন্ট ফ্লোয়িং ইন বোথ দি কয়েলস ইন সেম ডাইরেকশন। এটা প্রথম কেসের আমি ছবিটা আঁকলাম। এই প্রথম কেসের যদি আমি ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমি B1 ধরে যদি আমি বের করি, তাহলে μ0I/2r ইন্টু থিটা বাই 360 বা আমার যেটা π/2π। এবার আমার দুটো ক্ষেত্রে আমার পারফেক্ট সার্কেল রয়েছে, তো সেটা নিয়ে আমি দেখছি না। আমি এখন μ0I আমি যেরকম উপরে ছিলাম নর্মাল নিলাম। যেহেতু এটা আমার একটা ফুল সার্কেল, ওর জন্য থিটার ভ্যালুটা আমার 360, তো 360/360 বা 2π/2π, তো আমার 1 হয়ে যাচ্ছে। তো ওর জন্য এই পরের পার্টটা নিয়ে আমি মাথায় ঘামাচ্ছি না এখন। তো নিচে শুধু 2r। এবার এই আর রেডিয়াসটাকে আমি মিটারে কনভার্ট করে নিই। জেনারেলি তোমরা মিটারে কনভার্ট করে নিও, এসআইতে কনভার্ট করে নিও। তো 10/100 আমি লিখলাম প্লাস, কারণ দুটোই সেম ডাইরেকশনে, তো দুটোর আমার ডাইরেকশন যেহেতু সেম হবে ওর জন্য আমি প্লাস নিলাম। এবার এদিকে μ0I 2 × 30/100। তো তাহলে আমার এটা আসছে 5 μ0I প্লাস 5/3 μ0I। 3 যদি আমার এলসিএম হয় তো তাহলে 5 3 15, 15 প্লাস 5 20, 20/3 μ0I আমার B1টা আমি পেলাম। এবার আমাকে B2তে বলেছে নাও দি ডাইরেকশন অফ কারেন্ট ইজ রিভার্সড ইন ওয়ান কয়েল। যে কোনো একটা কয়েলে, কোন কয়েল আমাকে বলেনি সেটা জানার দরকারও নেই, যে কোনো একটা কয়েলে আমার ডাইরেকশনটা রিভার্স করে দিয়েছে। তো আমি আমার এই পার্টটা তো আমার সেম থাকবে, এই উপরে এই ফার্স্ট লাইনটা আমার সেম থাকবে। তো আমি ফার্স্ট লাইনটা রিপিট করছি না, আমি নর্মাল আমি লিখলাম। তো ফার্স্ট লাইন ক্যালকুলেট করে আমি 5 μ0I পাবো আর 5/3 μ0I পাবো। তো আমি 5 μ0I লিখলাম। যেহেতু যে কোনো একটা কয়েল রিভার্স করে দিয়েছে ওর জন্য তুমি এটা -5 μ0I ও লিখতে পারো, বা তুমি +5 μ0I -5/3 μ0I ও লিখতে পারো। যা খুশি করতে পারো, তোমার এটাই পুরো লিবার্টি রয়েছে। তো এখানে 3 এলসিএম 15 5 10, 10/3 μ0I আমি পেলাম। তো এবার যদি আমাকে রেশিও বার করতে বলে B1/B2, এটা আমার 20/3। μ0I কেটে যাচ্ছে, ওর জন্য ওটা আমি আর লিখছি না। এটা 10/3 কাটলো, এটা 2। তাহলে আমার আসছে যে 2:1, সেটা আমার অপশন 1-এ পাচ্ছি আমি। আশা করি কিভাবে করলাম এটা বুঝতে পেরেছো, কোনো সমস্যা আশা করি হয়নি। এইটা হচ্ছে আমার পরের কোয়েশ্চেন, সেটা ফিগার শোস টু কোঅ্যাক্সিয়াল সার্কুলার লুপ 1 and 2 which forms same solid angle theta at point O. এটা হচ্ছে পয়েন্ট O. If B1 and B2 are the magnetic field produced at point O due to loop 1 and 2 respectively, then কি হবে সেটা আমাকে বের করতে বলেছে, আর আমাকে এই ফিগারটা দিয়ে দিয়েছে। এইবার দেখা যাক এটা কিভাবে করব। আমাকে এটা সলিড অ্যাঙ্গেল থিটা দিয়ে দিয়েছে, তার মানে আমার
এই থিটা অ্যাঙ্গেলটা, এই যে লাইনটা যেটা মাঝখান দিয়ে গেছে, এই লাইনটা, এই থিটা অ্যাঙ্গেলটাকে থিটা বাই 2 আর থিটা বাই 2-তে বাইসেক্ট করছে। এটাও থিটা বাই 2, এটাও থিটা বাই 2, ইকুয়ালি বাইসেক্ট করছে। তাহলে এবার এইটা আর এখান থেকে যদি একটা ডটের লাইন আঁকি, তো তাহলে এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমার হচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, আর এইটাও আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে। এইবার যদি আমি লিখি ট্যান থিটা বাই 2, ট্যান থিটা বাই 2, সেটা আমার, এটা ধরে, এটা যেহেতু 1 দিয়েছে, এটাকে আমি R1 ধরলাম আর এটাকে আমি R2 ধরলাম। তাহলে আমি লিখতে পারি যে, আর এইখানে আমাকে একটা ডিস্টেন্সটাও আমার লাগবে, আমাকে এইখান থেকে এই ডিস্টেন্সটা আমাকে এক্স বলে দিয়েছে, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা আমাকে 2x বলে দিয়েছে। তাহলে আমি বলতে পারি যে এইটা যদি পারপেন্ডিকুলার বাই বেস হয় ট্যান থিটা, তো পারপেন্ডিকুলারটা আমার রয়েছে R1 বাই বেসটা আমার x। এটা একটা গেল, এটা এই প্রথম ট্রায়াঙ্গেলটার জন্য। আরেকবার যদি আমি ট্যান থিটা বাই 2 যদি আমি দেখি, এটা আমার আসবে, এটার জন্য R2, তার সঙ্গে নিচে 2x, R2 বাই 2x। তাহলে এবার এই দুটোই যেহেতু ট্যান থিটা, তাহলে আমি বলতে পারি যে R1 বাই এক্স উইল বি ইকুয়ালস টু R2 বাই 2x। তো এখানে x যদি কাটে, তাহলে আমি বলতে পারি যে 2 টাইমস R1 ইজ ইকুয়ালস টু R2। R2 যেটা হবে, R1টা তার ডাবল হবে, মানে R1 যা হবে R2টা ওর ডাবল হবে। এইবার যদি আমি ম্যাগনেটিক যে কি বলে, যে ম্যাগনেটিক ফিল্ডের যেটা ফর্মুলা, সেটা যদি আমি পুট করি, আমি প্রথমটার জন্য পুট করছি, আমি B1 লিখলাম। এটা যেহেতু সার্কুলার, ওর জন্য এর অ্যাক্সিয়াল পজিশনে, তাই মিউ নট আই, যেটা আমি জানি যে মিউ নট আই আর স্কোয়ার, মানে এটা এখানে আমি লিখছি R1 এর স্কোয়ার, কারণ এটা আমার প্রথমটা যেহেতু নিচ্ছি আমি, এটা R1 ছিল, ডিভাইডেড বাই 2 ইন্টু, তারপর আমার R1 এর স্কোয়ারই হবে প্লাস এক্স স্কোয়ার, এটা এক্স ছিল, ইন্টু মানে পাওয়ারে 3/2। আর সেই দিক থেকে আমার B2টা আমার দাঁড়াচ্ছে মিউ নট আই R2 স্কোয়ার 2 টাইমস R2 স্কোয়ার প্লাস 2x তার হোল স্কোয়ার ইন্টু 3/2 পাওয়ারে। এইবার আমি এইখানে যেহেতু আমি পেলাম যে R2 যেটা হবে R1 ওটা ঠিক ডাবল হবে, তাহলে যদি আমি R1টাকে আমি যদি আর হিসাবে যদি আমি ধরি, যদি আমি R1টাকে আর ধরি, তাহলে আমার R2টা হয়ে যাবে 2R, ঠিক ডাবল হয়ে যাবে, আশা করি কোনো সমস্যা নেই। তো তাহলে আমি B1টাকে আমি মডিফাই করে আমি লিখতে পারি মিউ নট আই স্মল আর এর স্কোয়ার, নিচে আমার থাকছে 2 ইন্টু এই যে স্মল আর সেটাই থাকছে, তার সঙ্গে স্কোয়ার এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আমি B2টাকে আমি আবার মডিফাই করে লিখতে পারি মিউ নট আই, এটা 2R তার হোল স্কোয়ার, মানে 4R স্কোয়ার, নিচেও একইভাবে 2R তার হোল স্কোয়ার, মানে 4R স্কোয়ার, আর এটা আমার 2x তার হোল স্কোয়ার ছিল, এটাকে আমি লিখছি 4x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এইখানে এবার ক্যালকুলেশনটা যদি দেখি, আর এক লাইন, মিউ নট আই 4R স্কোয়ার, এখানে আমি 4টাকে বাইরে বের করে দিলাম, 4টাকে বাইরে বের করলাম পাওয়ার 3/2 নিয়ে, আর এর সঙ্গে মাল্টিপ্লাই রাখছি আমি 2টাকে, যেটা ভেতরে ছিল, এখানে ভেতরে R স্কোয়ার এক্স স্কোয়ার যেমন ছিল তেমনই হোল টু দি পাওয়ার 3/2 নিয়ে আমি 4টাকে কমন নিয়ে বাইরে বের করলাম। এটাই থাকুক আপাতত। তাহলে এবার যদি আমি রেশিওটা যদি আমি বের করি এদের মধ্যে B1 B2, সেটা আমার এইটা কেটে যাচ্ছে, তার সঙ্গে এটাও কেটে যাচ্ছে, আমার শুধু 4 টু দি পাওয়ার 3/2টা থাকছে, আর নিচে কি থাকছে,
আচ্ছা, আমার B1 এর সঙ্গে বাকি সব ভেরিয়েবলগুলো শুধু কেটে যাচ্ছে। আমার নিচে ছিল মানে 1/4/4 টু দি পাওয়ার 3/2 হচ্ছিল। তো এই 4 টু দি পাওয়ার 3/2 এটা আমার উপরে চলে যাচ্ছে 4 টু দি পাওয়ার 3/2 হয়ে, আর নিচে এই 4টা থেকে যাচ্ছে। তো এটা মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3/2, তাহলে 2 কেটে গেল পাওয়ারে, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8/4 মানে 2। এটাই আমার অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় তো তাহলে এই জায়গাটা আবার রিপিট করে একবার দেখে নিও। এইবার আসা যাক অ্যাম্পিয়ার সার্কিটের লয়ে। এইটা আমার হচ্ছে যে এই সাইনটা মানে হচ্ছে ক্লোজড লাইন ইন্টিগ্রাল। এটা আবার লিখে দিই, এটা এটা হচ্ছে ক্লোজড লাইন ইন্টিগ্রাল। এখানে হচ্ছে এই ক্লোজড লাইন ইন্টিগ্রাল আমার হবে বি ডট ডিএল এর, এই দুটোই আমার ভেক্টরে বি ডট ডিএল, এটা মিউ নট আই আসবে। তো মানে এটা আমার অ্যাকচুয়ালি যে মিউ নটটা থাকছে ওর সঙ্গে আমার সামেশন অফ আইটা হবে। মানে এইখানে আমার এটাই যে এইভাবে আমাকে বুঝতে হবে যে যদি একটা বডির মধ্যে কারেন্ট থাকে তো সেই কারেন্টগুলো নিজেদের মধ্যে অ্যাড হবে, এবং বডিটার বাইরে যদি কারেন্ট থাকে তাহলে সেই কারেন্টগুলো মাইনাস হবে। আমি এখানে একটা এক্সাম্পলের মতো বলছি যে এরকম একটা বডি আছে যার এখানে I1 রয়েছে, আর ধরো আচ্ছা 1 মিনিট, ধরো এখানে I1টা আমার ধরো ডটে রয়েছে মানে বেরোচ্ছে, I2টা আমার ধরো ক্রসে দিচ্ছি, I2টা এখানে ক্রসে রয়েছে, আর I3টা ধরো আমার আবার ডটে রয়েছে, I4টা আবার ধরো ক্রসে যদি থাকে, আর বাইরে আমার ধরো রয়েছে I5, এটা ডটে, আবার এখানে রয়েছে I6, এটা ধরো ক্রসে রয়েছে। তাহলে আমার এই যে সামেশন অফ আই এটা আমার হবে, আমি বাইরের গুলোকে আমি দেখবো না, আমি শুধু ভেতরের গুলোকে দেখবো। I1 প্লাস I3, তুমি চাইলে এগুলোকে মাইনাস নিতে পারো, আমি প্লাসে নিলাম। যে দুটো সিমিলার হবে সেই দুটোকে আমি অ্যাড করব, সাবস্ট্রাক্ট করব বাকি দুজনের সঙ্গে, I3 প্লাস I4। এই দুটো অপোজিট সাইন, তো এই দুটোকে অ্যাড করে সাবস্ট্রাক্ট করব, আর এই দুটোর সেম একই সাইন, তো এই দুটোকে আগে অ্যাড করে দিলাম তারপর মাইনাস করলাম। এটাই হচ্ছে আমার মেন অ্যাম্পিয়ার সার্কিটের ল। এইবার এই অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের আমার অ্যাপ্লিকেশনগুলো ইম্পর্টেন্ট, তাহলে দেখা যাক সেটা। আমি শুধু অ্যাপ্লিকেশন লিখলাম, এই অ্যাপ্লিকেশন মানে হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটের লয়েরই অ্যাপ্লিকেশন। প্রথমে একটা ধরো একটা স্ট্রেট ওয়ারের জন্য, একটা স্ট্রেট ওয়ারের জন্য এরকম ধরো একটা প্লেন রয়েছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট আই ধরো পাস করছে। এটার চারপাশে আমি একটা ডটেড লাইন ধরলাম, যেখানে ওটা ওর ম্যাগনেটিক ফিল্ডটাও দেখাবে। এটা ধরো রেডিয়াসটা আমি ক্যাপিটাল আর আমি ধরছি। তাহলে এখানে আমার হবে ক্লোজড লাইন ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইজ ইকুয়ালস টু মিউ নট আই আমার হবে। এইবার ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল
আচ্ছা, এখানে বরং এটা আবার বি ডট ডিএল না লিখে এটা আমি বিটাকে বাইরে বের করে দিলাম, আর ডিএল এর ইন্টিগ্রেশন আমি করছি মিউ নট আইতে। এই ডিএলটা মানে লেন্থটা আমার হচ্ছে 2πr। এই যে কতটা ও রেডিয়াসে যাচ্ছে, কত রেডিয়াসে ও বিস্তার হচ্ছে সেটাকে আমি দেখব। তো এইটা আমার 2π ক্যাপিটাল আর এই আসছে। আশা করি ডিএলটা কিভাবে হলো সেটা বুঝতে পারলে। ইজ ইকুয়ালস টু মিউ নট আই, এই রেডিয়াসটার কতটা ও স্প্রেড করছে সেটাই। তো এখানে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করছি, তাহলে আমার বি হয়ে যাবে মিউ নট আই বাই 2π ক্যাপিটাল আর। এটা যদি একটা ইনফাইনাইট লং ওয়্যার হয় তার জন্য এটা অ্যাপ্লিকেবল, স্ট্রেট ওয়্যার বা ইনফাইনাইট লং। তার সঙ্গে এটা আরেকটাও লিখে দিই যে এটা হচ্ছে থিন ওয়্যার, এটা থিন ওয়্যার। এইবার যদি আমি এটা ওয়ানের এ নাম দিলাম, এবার যদি আমি ওয়ানের বি দেখি, আমি ধরে নিচ্ছি এখানে থিক ওয়্যার, একটা চওড়া ওয়্যার যদি আমি ধরি, মানে সেই ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু লং থিক ওয়্যার, সেই ক্ষেত্রে ধরো তুমি ওয়্যারটাকে এইভাবে রেখেছিলে, লম্বা ওয়্যারটাকে, ওটাকে মাঝখান থেকে কেটেছো, দিয়ে তুমি ক্রস সেকশনটাকে তুমি এইভাবে দেখছো, তাহলে তুমি এরকম খানিকটা দেখতে পাবে। এইবার আচ্ছা, একটা খেয়াল করে এখানে ভেতরটা এরকম ভাবে না মার্ক করে, ধরো ওয়্যারের ক্রস সেকশনটা এর মধ্যে একটা পার্ট আর বাইরে আর একটা পার্ট। এইবার ধরো এর মধ্যে দিয়ে কারেন্ট আই পাস করছে, এটা লিখে দিলাম কারেন্ট আই এর মধ্যে দিয়ে পাস করছে। এবার ধরো যে এই ওয়্যারের যে রেডিয়াস সেটাকে আমি ধরো ক্যাপিটাল আর ধরলাম। এইবার এই যে ছোট রেডিয়াস এটাকে আমি স্মল আর ধরলাম, আর এই যে বড় রেডিয়াস যেটা হবে এটাকেও আমি স্মল আরই ধরছি। এই ছোট রেডিয়াসটাও মানে ভেতরে এই ছোট রেডিয়াস এটাও আমার স্মল আর ধরবো, আর বাইরে বড় রেডিয়াস এটাকেও আমি স্মল আরই ধরছি। এই দুটো আমি ডিফারেন্ট কেসে আমি দেখাচ্ছি, আমি একটাতেই আমি একটা ডায়াগ্রামে আমি করে দিলাম। এবার যদি আমি এখানে নাম্বার 1 যদি আমি বলি যে আউটসাইড ওয়্যার সারফেস, যদি এই ওয়্যারের সারফেসের বাইরের দিকে যদি কোনো কন্ডিশন হয়, মানে এই ক্ষেত্রে হচ্ছে এই স্মল আর যেটা হবে সেটা গ্রেটার দেন ক্যাপিটাল আর, মানে এই বাইরের এই সার্কেলটা, এই বাইরের ডটেড লাইনটা, যেখানে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, এখানে সে একইভাবে বি ডট ডিএল মিউ নট আই, বিটা ভেতরে, আর ওই ডিএলটা সে একইভাবে 2π, এখানে স্মল আর হবে ইজ ইকুয়ালস টু মিউ নট আই, এখানে আমার বি ইজ ইকুয়ালস টু একই ফর্মুলা মিউ নট আই বাই 2π আর। এই আর গুলো তুমি ভালো করে খেয়াল রাখো যে আরটা আমার সেটা হবে যে যেটা আমি ডিস্টেন্সটা, আমি যেই ডিস্টেন্সটা আমি কনসিডার করছি সেটা আর আমি নিচ্ছি। এইটাতে যদি তুমি দেখো এখানে বি ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে আর এর সঙ্গে। এবার পরেরটা, অন দি সারফেস, এখানে এর মানে হচ্ছে স্মল আরটা ক্যাপিটাল আর এর সঙ্গে ইকুয়াল, মানে এই যে ওয়্যারের যে এই কালো যে ওয়্যারের যে সার্কামফারেন্সটা এর ওপরেই আমি স্মল আরটাকে ধরলাম। তাহলে একইভাবে বি ডট ডিএল ইজ ইকুয়ালস টু মিউ নট আই, তাহলে বি ডট ডিএল, এখানে আমি ডিএল এর জায়গায় 2π ক্যাপিটাল আর লিখতে পারি, কারণ যেহেতু স্মল আর ক্যাপিটাল আর ইকুয়াল, ইজ ইকুয়ালস টু মিউ নট আই। তাহলে আচ্ছা, এখানে আমি স্মল আই নিয়েছিলাম, এগুলো সব ক্যাপিটাল আই লিখে দিলাম, যাই হোক এটাকে ক্যাপিটাল আই করে দিচ্ছি আমি। তাহলে বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 2π ক্যাপিটাল আর আমি বলতে পারি। আশা করি কোনো সমস্যা নেই।
এখানে আমি বলতে পারি যে বি ইনভার্সলি প্রপোর্শনাল 1/R এর সঙ্গে। এইবার 3 নম্বর কেসটা দেখা যাক। 3 নম্বরটা একটু জটিল আছে, একটু ভালো করে দেখবে। সেটা হচ্ছে ইনসাইড দি ওয়ার সারফেসের ভেতরে, মানে এই ক্ষেত্রে স্মল আর লেস দেন ক্যাপিটাল আর, মানে এই যে ভেতরে যে ডটেড লাইনটা, যে ব্লু ডটেড লাইনটা ভেতরে, এইখানে স্মল আরটা আমি ধরলাম। এইটার জন্য আমি একটা তোমাদেরকে ইউনিটারি মেথড আমি দেখাচ্ছি। আমি বললাম যে কারেন্ট থ্রু পাই ক্যাপিটাল আর স্কোয়ার এরিয়া, সেটা আমি বললাম ক্যাপিটাল আই। কারেন্ট থ্রু পাই ক্যাপিটাল আর স্কোয়ার এরিয়া মানে এই যে আমার ওয়ারটা ছিল, যেটা এই কালো দাগ দিয়ে যেটা আমি করেছি, এই যে ওয়ারটা, এটার রেডিয়াস যেহেতু আর, আমি ওর জন্য এর এরিয়া আমি বলতে পারি পাই আর স্কোয়ার। তো এই গোটা পাই আর স্কোয়ার এরিয়া দিয়ে কারেন্ট এই ক্যাপিটাল আইটা পাস করছে। সরি, এই গোটা পাই আর স্কোয়ার এই এরিয়াটা দিয়ে এই কারেন্ট ক্যাপিটাল আইটা পাস করছে। আমি সেটাই এখানে লিখলাম যে কারেন্ট থ্রু পাই আর স্কোয়ার এরিয়া ক্যাপিটাল আই। তাহলে আমি বলতে পারি যে কারেন্ট থ্রু ওয়ান ইউনিট এরিয়া, সেটা আমি বলতে পারি যে ক্যাপিটাল আই বাই পাই আর স্কোয়ার। তাহলে এবার যদি বলি যে কারেন্ট থ্রু পাই স্মল আর স্কোয়ার এরিয়া, মানে ভেতরের এই এরিয়াটা দিয়ে কতটা কারেন্ট পাস করছে, সেটা যদি আমি দেখি, কারেন্ট থ্রু পাই স্মল আর স্কোয়ার এরিয়া, সেটা আমার হয়ে যাবে আই যেমন ছিল তেমন, পাই স্মল আর স্কোয়ার উপরে চলে গেল, আর পাই ক্যাপিটাল আর স্কোয়ার নিচে রইল, পাই কেটে গেল। তো তাহলে আমি পাচ্ছি ক্যাপিটাল আই স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা আমি পেলাম। এবার সে একইভাবে ইন্টিগ্রেশন বি ডট ডিএল মিউ নট আই, এখানে ডিএলটা একইভাবে 2 পাই স্মল আর হবে, মিউ নট আয়ের জায়গায় আমি লিখব আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে এই আর এই আর এর স্কোয়ার, এটা এই দুটো কাটলো, তাহলে এখানে আমার বিটা এলো মিউ নট আই আর ডিভাইডেড বাই 2 পাই আর স্কোয়ার। আশা করি বোঝা গেছে, কোনো সমস্যা হয়নি। এটা এখানে আমার বিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল স্মল আর এর সঙ্গে। তাহলে আমি যদি একটা গ্রাফ যদি আমি এবার দেখি, একদিকে ম্যাগনেটিক ফিল্ড আর অন্যদিকে আমার রেডিয়াস, তাহলে এই পজিশনটা ধরো, এখানে আর ইকুয়ালস টু আর, মানে ওই সারফেসে এইখান থেকে এটা সোজা উঠেছে, এই জায়গাটা হচ্ছে বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, এইটা যেখানে বাড়ছে কন্টিনিউয়াসলি, তারপরে কমে গেল, বি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। তো আশা করি গ্রাফটাও ক্লিয়ার হয়েছে, জটিল নয়। এইবার পরের জিনিস দেখা যাক। আমি ওয়ান নাম দিয়েছিলাম, এবার বরং পরের কেসটা যেটা, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু লং হলো, মানে ভেতরটা ফাঁপা হলো সিলিন্ডার বা সিলিন্ড্রিক্যাল, আমি বলি সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর, লং হলো সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর, মানে আমার
একটা এরকম বাইরের দিকে একটা হবে আর একটা ভেতর দিকে হবে, এরকম একটা কনসেন্ট্রিক সার্কেলের মতো একটা ব্যাপার আমার হবে। এর ভেতর দিয়ে ধরো কারেন্ট আই ধরো পাস করছে, আমি এই একটা রেডিয়াস আমি এ ধরলাম আর একটা রেডিয়াস ধরো আমি বি ধরলাম। মানে আমার ব্যাপারটা এটাকে যদি আমি জুম করে দেখি, এখানে এটা এরকম আর একটা এরকম, ধরো এই জায়গাটাকে আমি মার্ক করে দিচ্ছি। এইটা আমার বাইরের আউটার রেডিয়াসটা, এটা আমাকে বি দিয়েছে আর ইনার রেডিয়াসটা আমাকে এ দিয়েছে। তাহলে এবার আমি যদি ম্যাগনেটিক ফিল্ডগুলো যদি এবার এক এক করে যদি বের করি, প্রথমে আমি ইনসাইড আমি ধরছি, মানে এরকম একটা জায়গায় যেখানে আরটা আমার হবে লেস দেন এ, মানে এই বি রেডিয়াস ওয়ালা সার্কেলটার তো ভেতরে আছেই, তার সঙ্গে এ রেডিয়াসের সার্কেলেরও ভেতরে রয়েছে আরটা লেস দেন এ। সে একইভাবে বি ডট ডিএল ইজ ইকুয়ালস টু মিউ নট আই, আমি আর ওটাকে আর লিখছি না, তো এটা আমার বি হচ্ছে, তার সঙ্গে 2 পাই আর ইজ ইকুয়ালস টু মিউ নট আই, বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই আর। আচ্ছা না, সরি, একটা খুব বড় ভুল করলাম, এটা আমি হলো সিলিন্ডারের মতো করে আমি কেসটা আমি করে দিয়েছিলাম ভুল করে, হলো সিলিন্ডার সলিড সিলিন্ডারের মতো করে আমি কেসটা করে দিয়েছিলাম। এটা আমার অ্যাকচুয়ালি বিটা আমার জিরো হবে, আমি এটা ভুল করেছি, এটা কমপ্লিটলি ভুল করেছি। কেন জিরো হচ্ছে সেটা আমি বলছি, যে যদি তুমি দেখো যে কারেন্টটা মাঝখান দিয়ে তো পাস করছে, কিন্তু ও যে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি করবে, এই জায়গাটা তো ফাঁপা আছে, এই মাঝখানে এ রেডিয়াসের জায়গাটা এটা তো ফাঁপা ফাঁপা আছে, একমাত্র এই বি রেডিয়াসের জায়গাটা যেটা আমি শেড করেছি, এই জায়গাটা একমাত্র ভরাট। মানে এখানে যদি দেখি তো এই জায়গাটা আমার ভরাট, বাকি এই ভেতরে এ জায়গাটা ফাঁপা, ওর জন্য এই ফাঁপা জায়গাটায় কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে না। তো ওর জন্য এই ইনসাইড পার্টটা যেখানে আরটা লেস দেন এ, এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আমার জিরো, কারণ অ্যাজ কারেন্ট ইন দিস শেডেড পার্ট, যেটা কারেন্ট বলছি সরি, মানে ওই ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু এই জায়গাটা ফাঁপা, ওর জন্য এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে না। এবার পরের কেসটা দেখি, আশা করি যেটা বললাম সেটা বুঝতে পারলে। এটা প্রথমে আমি ভুল করেছিলাম, এটা প্রথমটা দেখো না, পরে যেটা বললাম সেটাই। আউটসাইড, এবার আউটসাইড, আউটসাইড মানে এই যে বাইরের যে রেডিয়াসটা ক্যাপিটাল বি, ওর থেকেও বাইরে হবে, মানে আরটা গ্রেটার দেন বি হবে, এরকম একটা কেস। সেখানে বি ডট ডিএল, ডিএলটা আমার হবে 2 পাই আর ইজ ইকুয়ালস টু মিউ নট আই। আর এখানে অ্যাকচুয়ালি এটা জিরো হয়েছিল, তার কারণ যে এই যে ভেতরের পার্টে এখানে কোনো কারেন্টই ছিল না, মানে এখানে ব্যাপারটা এরকম ছিল যে বি ইন্টু 2 পাই আর ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু জিরো। এখানে ব্যাপারটা এরকম হয়ে গেছিল যে ভেতরের পার্টে কোনো কারেন্টই ছিল না, কারণ জায়গাটা ফাঁপা বলে, আর কারেন্ট শুধু আমার এই মানে শেডের জায়গাটাতেই শুধু ছিল। তো এখানে আমার বি এর এই ফর্মুলা মিউ নট আই বাই 2 পাই আর। আশা করি এটা বোঝা গেছে, এটা এরকম সেম আগেও করালাম। এইবার 3 নম্বরটা দেখি, আর সেটাই ওই এখন যেটা আমি করালাম আগের কেসের জন্য সেরকমই ব্যাপারটা হবে খানিকটা। এটা হচ্ছে যে অ্যাট এনি পয়েন্ট বিটুইন এ অ্যান্ড বি, তার মানে এটা তো এ সার্কেলটা আর এটা বি সার্কেলটা, মানে এমন একটা পয়েন্ট যেটা এ আর বি সার্কেলের মধ্যে রয়েছে, মানে এই শেডেড রিজিয়ানে রয়েছে, সেরকম একটা পয়েন্ট। মানে যদি আমি আরটা আমি এখানে দেখি, তাহলে এখানে আরটা মাঝখানে হবে, আর এদিকে বি হবে বি এর থেকে ছোট, আর আরটা এ এর থেকে বড়, এরকম হবে। তাহলে
এটা ধরো আমার ওই শেডেড পার্টটা, এটা আমার ধরো শেডেড পার্টটা। এই আমি ধরলাম এই বাইরের রেডিয়াসের সার্কেলটা, যেটার রেডিয়াস বি ছিল, সেটাকে আমি ধরো তার এরিয়া আমি নিলাম, তার এরিয়া পাই বি স্কোয়ার হবে। আর যে ভেতরের যে সার্কেলটা, এটার এরিয়া আমার হবে পাই এ স্কোয়ার। আর তাহলে যে এরিয়াটা এদের মাঝখানে হবে, সেই এরিয়াটা আমার হবে পাই বি স্কোয়ার মাইনাস পাই এ স্কোয়ার। তাহলে আমি পেয়ে যাব এই টোটাল এরিয়া of the shaded part, ভেতরের রেডিয়াসটা এ, বাইরের রেডিয়াসটা বি। তো ভেতরের সার্কেলের যেটা এরিয়া সেটা পাই এ স্কোয়ার, বাইরেটা এরিয়া পাই বি স্কোয়ার। তো পাই বি স্কোয়ার মাইনাস পাই এ স্কোয়ার করে আমি এই টোটাল এরিয়াটা যেটা এই শেডেড পার্টে রয়েছে সেটা আমি বের করতে পারবো। তাহলে এবার যদি আমি এখান থেকে পাইটা কমন নিই, তাহলে আমার হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই শুধু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পার্টটা দিয়ে আমার কারেন্ট পাস করছে। তাহলে আমি বলতে পারি যে এই, আমি আর পুরো লিখছি না, ধরে যে কারেন্ট পাসেস থ্রু দি এরিয়া, মানে থ্রু দি এরিয়া বি স্কোয়ার পাই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কারেন্ট পাসেস আই, স্মল আই। তো তাহলে ভায়া ইউনিটারি মেথড ইউনিট এরিয়া দিয়ে পাস করবে আই বাই পাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমি বলতে পারি যে পাই এবার এমন একটা রেডিয়াস যেটা ধরো এটা আমার বি, এটা আমার এটা রয়েছে, আর এইটা আমার আর, এটা আর রেডিয়াসটা। তো তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পার্ট দিয়ে কতটা কারেন্ট পাস করছে। বাইরেটা বি, তার ভেতরেরটা আর, তার ভেতরেরটা এ। তো তাহলে আমি একইভাবে বলতে পারি, যেভাবে আমি এই পার্টের রেডিয়াসটা এই পার্টের যে আমি এরিয়াটা বের করলাম, সে একইভাবে আমি বলতে পারি যে পাই আর স্কোয়ার, আচ্ছা এটা পাই লিখে দিচ্ছি, সরি, পাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এই পার্টটা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে পাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এই পার্টটা হয়েছে। এই পার্ট দিয়ে আমার কারেন্ট পাস করবে আই ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই পাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখানে যদি আমার পাই পাই কেটে যায়, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা আমি ডাইরেক্টলি আমি পরের পেজে আমি লিখি। বি ডট ডিএল মানে বি ডট 2 পাই স্মল আর ইজ ইকুয়ালস টু মিউ নট আই। এবার আই এর জায়গাতেই আমি এই আইটা লিখব, মানে আমি এই ক্ষেত্রে আমি লিখব যে আমার পাইগুলো কেটে গেল, আমার শুধু ছিল ওপরে আই ইন্টু আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো তাহলে আমার বিটা হয়ে যাবে মিউ নট আই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আশা করি বুঝেছো, কোনো সমস্যা হয়নি। যদি হয় তাহলে এই জায়গাটা একবার রিপিট করে দেখে নিও, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। এইবার পরের টপিক দেখি, যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সলিনয়েড। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সলিনয়েড। এবার এখানে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সলিনয়েড, এটা আমার একটা সলিনয়েড হয়, তোমরা জানো এরকম সলিনয়েড তোমরা আগেও দেখেছো, একটা বার, এর ওপরে একটা ওয়্যার যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা আমার একটা সলিনয়েড হয়। এইবার আমি সলিনয়েডটা আমি একটা ডিরাইভ করছি, সেটা দেখা যাক কিভাবে হয়। এইবার এদিকে আমি ডট 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 আমি নিয়েছি, আর এদিকে আমি ক্রস নিয়েছি, মানে এদিকে আমার ম্যাগনেটিক ফিল্ডটা বেরোচ্ছে আর এদিকে ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরে ঢুকছে। আর এই যে এদিকে ডট আর এদিকে ক্রস, এই দুটো হচ্ছে
এই সলিনয়েডের বাউন্ডারি, মানে এই যে এই দিকটা আমি ধরছি ডট আর এই দিকটা আমি ধরছি ক্রস, এটা এরকম একটা ব্যাপার আমি এখানে তুলে ধরেছি। এইবার এখানে আমি একটা ধরছি যে একটা কারেন্ট এই 4টে ব্রাঞ্চে ও ঘুরছে। আমি ধরো নাম দিলাম, এটার নাম দিলাম এ বি, আর ধরো এদিকে সি আর ডি। তাহলে এইবার আমি যদি অ্যাম্পিয়ার সার্কিটের ল ইউজ করে যদি আমি বের করার চেষ্টা করি, তাহলে আমাকে সে একই করতে হবে যে ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইজ ইকুয়ালস টু মিউ নট আই। এই যে ডিএল এর যে ইন্টিগ্রেশনটা হবে, এটা আমার এই ওয়্যারটার এই লুপটায় আমার পুরোটা কভার করতে হবে। তাহলে আমি সেটা লিখবো যে এ বি সি ডি এ এই লিমিট থেকে আমার হবে। তাহলে এটা যদি আমি ভাঙি, সেপারেট করে যদি আমি করি, তাহলে আমি প্রথমে আমি দেখব এটা বি ডট ডিএল আমি নিলাম, এটা এ বি ব্রাঞ্চের জন্য, প্লাস আবার ধরো আমি নিলাম বিসি ব্রাঞ্চের জন্য আবার বি ডট ডিএল, আবার প্লাস আমি ধরো এবার নিলাম সিডি ব্রাঞ্চের জন্য, এখানেও বি ডট ডিএল, প্লাস আমি ধরো নিলাম আর ডিএ বাকি ডিএ, এটা বি ডট ডিএল এর জন্য ইজ ইকুয়ালস টু, সেটা আমার হবে মিউ নট আই এর সঙ্গে। এইবার খুব ভালো করে দেখো যে এই এ বি ব্রাঞ্চটা আমি এই পাশে এই পুরো সাইডে আমি এখানে পাশে একটা রিজন আমি লিখছি, যে একটা স্টেটমেন্ট লিখছি, রাদার রিজন নয়, একটা স্টেটমেন্ট লিখছি, যে রিজনও বলতে পারো যে এক ধরনের, যে এই এ বি ব্রাঞ্চ, এই এ বি ব্রাঞ্চে ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। এ বি ব্রাঞ্চে ম্যাগনেটিক ফিল্ড 0 হবে, তার কারণ এ বি ব্রাঞ্চটা সলিনয়েড এর ওপরে আছে। এই এবি ব্রাঞ্চটা সলিনয়েডটার ওপরে আছে বলে ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। আর তার সঙ্গে তো তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেহেতু 0 হবে, তো তাহলে আমি বলতে পারি এই এবির জন্য এটা 0। এইবার আবার দেখো যে বিসি ব্রাঞ্চে ম্যাগনেটিক ফিল্ড 0 হবে, কারণ বিসি পারপেন্ডিকুলার, এটার ওপর যেহেতু পারপেন্ডিকুলার, ওর জন্য 0 হবে বিসি। তো তাহলে বিসিও আমার কাছে 0 হয়ে গেল। যে বিসি যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমি দেখেই বুঝতে পারছি যে ডি এটাও পারপেন্ডিকুলার। তো তাহলে এই একইভাবে ডিএ টাও 0, তো এটাও আমার 0 হয়ে গেল। একমাত্র আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো এই সিডিটার জন্যেই। তো তাহলে যদি আমি এখানটা ধরো আমি এই সিডির পার্টটা আমি ধরো একটা লেন্থ নিয়ে নিলাম এ বলে, তো তাহলে বি ডট ডিএল, তাহলে আমি বি ডট ডিএলটাকে লিখতে পারি বি ইন্টু এ ইজ ইকুয়ালস টু মিউ নট। এইবার একটা কথা, যে মিউ নট শুধু আই আমি লিখবো না, আমি এখানে মিউ নট এন আই লিখবো, রাদার আমি এখানে ক্যাপিটাল এন লিখবো না, আমি এখানে স্মল এন লিখবো। এই স্মল এনটা কি সেটা আমি পরে বলছি। আর বলে দিই, যেখানে স্মল এনটা হচ্ছে টার্ন পার ইউনিট লেন্থ, এই ব্যাপারটা কি সেটা আমি বলছি। তার আগে আমি এটা বের করি যে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমার বি দাঁড়াচ্ছে মিউ নট এন আই বাই এ, এই লেন্থটা এ। এবার এই এনটা কি সেটা, একটা সলিনয়েড যেটা আমি দেখছি যে এতগুলো টার্ন রয়েছে, এই স্মল এনটা আমার হচ্ছে, সবসময় মনে রাখবে যে স্মল এনটা আমার ইকুয়ালস টু হয় ক্যাপিটাল এন বাই এল। ক্যাপিটাল এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস অফ সলিনয়েড
মানে হচ্ছে যে এই সলিনয়েডে কতগুলো আমি পাক লাগিয়েছি, এই তারটা যেটা সলিনয়েডে জড়িয়ে আছে এই এই তারটা কতবার আমি পাকিয়েছি, সেটাই হচ্ছে এনটা। এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস অফ সলিনয়েড, এলটা হচ্ছে লেন্থ অফ দি সলিনয়েড, এল লেন্থ অফ সলিনয়েড। তো এই আমার স্মল এনটা আমার হচ্ছে যে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, পার ইউনিট যেটা আমি লিখেছি যে টার্নস পার ইউনিট লেন্থ হচ্ছে এই স্মল এনটা। এটা হয়তো অনেকে শুধু ক্যাপিটাল এন লিখে দিতে পারে, তারা এটা এরকমই ধরে লেখে যে ক্যাপিটাল এন তারা লেখে, তারা এই কারণে লেখে যে ওটা লেন্থটাকে 1 মিটার ধরে নেয়। কিন্তু কোয়েশ্চেন তো আমাকে লেন্থ কিছু মেনশন করে দিতেও পারে, যদি না করে তাহলে ভালো, তাহলে তুমি এই শুধু আমি ক্যাপিটাল এনই লিখে দেবো। তা যদি না হয় তাহলে আমি এটাকে স্মল এন ধরবো, আর আমি স্মল এনটা আমি লিখবো টার্নস পার ইউনিট লেন্থের হিসাবে। একটা যেভাবে তুমি ফর্মুলাটা পুট করতে পারো সলিনয়েডে, সেটা ধরো এইখানে আবার আমি সলিনয়েডটাকে আমি একবার আঁকছি, এখান দিয়ে তারটা যাচ্ছে, বেরিয়ে এলো। এইখানে তুমি এই একটা যে অ্যাঙ্গেল হচ্ছে এটাকে আমি ধরো নাম দিচ্ছি φ2, আর এই দিকে যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটাকে ধরো আমি নাম দিচ্ছি φ1। তাহলে আমি যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সলিনয়েড যেটা আমি বলতে পারবো সেটা আমি লিখবো মিউ নট স্মল এন আই বাই 2 ইন্টু কস φ1 প্লাস কস φ2। এটা আমি এই ফর্মুলাটা আমি জেনারেলি ইউজ করব, জেনারেলি এই ফর্মুলাটা ইউজ করব। যদি আমাকে এই দুটো অ্যাঙ্গেল মেনশন করে দেয় তাহলে আমি জেনারেলি এই ফর্মুলাটা আমি ইউজ করব, এটা ইন জেনারেল। এবার তা যদি না হয়, যদি আমাকে বলে দেয় ম্যাগনেটিক ফিল্ড ফর লং সলিনয়েড অ্যাট দি মিডল, মাঝখানে কত হবে সেটা যদি আমাকে বলতে বলে, এইবার এটা আমাকে লং সলিনয়েড বলেছে, মানে তুমি ধরো যে দুদিকটা ধরে আমি আরো টেনে দিচ্ছি, আমি যত টানবো তত অ্যাঙ্গেলটা আমার কমতে থাকবে। এবার লং সলিনয়েড মানে ইনফাইনাইট সলিনয়েড, যখন ইনফাইনাইট ডিস্টেন্সে যখন চলে যাবে তখন থিটা অ্যাঙ্গেলটা কমতে কমতে পুরো জিরোতে চলে আসবে। তাহলে আমি বলতে পারি যে বি উইল বি ইকুয়ালস টু মিউ নট এন আই বাই 2 কস 0 প্লাস কস 0। তো 0 0 1 প্লাস 1 2, তাহলে আমি বলতে পারি যে বি আমার হবে মিউ নট এন আই। এটাই আমার অ্যাট দি সেন্টার ম্যাগনেটিক ফিল্ডের অফ আ সলিনয়েডের ফর্মুলা। এবার যদি আমাকে সেকেন্ড যদি আমাকে বলে অ্যাট এন্ড রিজিয়ন, মানে একটা ধারে সলিনয়েডের একটা ধারে, এটাও ইনফাইনাইট সলিনয়েডের জন্যই লং সলিনয়েড। এইদিকে হচ্ছে যখন একটা ধারে দেখবো তখন একটা অ্যাঙ্গেল আমি 90 ডিগ্রি পাবো, আর একটা ওদিকে ইনফাইনাইট হওয়ার জন্য 0 হয়ে যাবে। তাহলে মিউ নট এন আই বাই 2 একটা কস 90 প্লাস কস 0, আমার শুধু কস 90 থাকবে, কস 90 মানে 1, আর মিউ নট এন আই বাই 2ই থাকছে, মিউ নট এন আই বাই 2 ইন্টু 1 মানে মিউ নট এন আই বাই 2, টা বি এর সঙ্গে ইকুয়াল। আশা করি বোঝা গেছে, কোনো সমস্যা নেই। এবার আরেকটা দেখে নিই যে ফাইনাইট সলিনয়েড আর ইনফাইনাইট সলিনয়েড সেটা কি হবে। এটা খুব একটা যে আসে তা নয়, এটাকে নাম্বার 3 ধরে নাম দিলাম যে ফাইনাইট সলিনয়েড। এটা শুধু ফর্মুলাটুকুই মনে রাখলেই হবে। তো এটা একবার দেখিয়ে দিই যে এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড আমার যদি থাকে এই দিক করে, আর ফাইনাইট সলিনয়েড মানে বেশি বড় হবে না, এদিকে ডট 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 গুলো আমি নিচ্ছি, এদিকে ডটগুলো ছিল আর এইদিকে ক্রসগুলো। তাহলে এইখানে এই যে অ্যাঙ্গেলটা এটা আমার ওই এক্সেপশনালি বেশি হয়ে যাবে না, এটা আমার
এটাকে ধরো আমি θ1 ধরলাম, আর এটাকে ধরো আমি ধরছি θ2। এটা একটা এন্ড, এটা একটা এন্ড, তাহলে আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড আমি যেটা বলতে পারি, একেবারে ফর্মুলাটা সব মনে রেখে দেবো, μ0 Ni/2 cos θ1 মাইনাস cos θ2। এটা ফর্মুলা, এটা কি মনে রেখে দিও। আর যদি ইনফাইনাইট সলিনয়েড দেখি, তাহলে ওটা আমার এটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, যেটা আমি বললাম, ইনফাইনাইট সলিনয়েড μ0 Ni/2 ফর লং সলিনয়েড মানে ইনফাইনাইট সলিনয়েড, আর ইনফাইনাইট সলিনয়েড এট মিডল এটাই হবে, আর অ্যাট এন্ড এইটা। এইবার লাস্ট টপিক আজকে দেখে নিই, টরয়েডের। এই পার্টটা থেকে কিছু কোয়েশ্চেন আমি পরের লেকচারে আমি করাবো, তারপরে পরের পার্টগুলো পড়াবো। তার আগে এই পার্টের কিছু কোয়েশ্চেন আমি পরের লেকচারে করাবো। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু টরয়েড। টরয়েড আমার একটা মানে একটা না, এরকম একটা কনসেন্ট্রিক ওয়্যার সিস্টেমে একটা তৈরি হয়, এরকম একটা কনসেন্ট্রিক এরকম একটা সার্ফেস রয়েছে, বার রয়েছে, এর উপরে আমার ওয়্যার মোড়ানো রয়েছে। ওখানে যেরকম একটা লম্বা লম্বা একটা বারের ওপর লাগানো ছিল ওয়্যার, এখানে একটা এরকম সার্কুলার একটা কনসেন্ট্রিক বারের ওপর লাগানো, এটা ওয়্যার। এইখানে ধরো যে এটা সেন্টার, এই রেডিয়াসটা ধরো এ, আর এই আউটার রেডিয়াসটা ধরো বি। এখানে বেশি কিছু না, শুধু ফর্মুলাটুকুই মনে রেখো যে ম্যাগনেটিক ফিল্ড আউটসাইড টরয়েড মানে এটা আইদার আমার হতে পারে যে আরটা লেস দেন এ, অর আমার হতে পারে যে আরটা গ্রেটার দেন বি। যাই হোক না কেন, আউটসাইড দি টরয়েড হলেই বি উইল বি ইকুয়ালস টু 0, কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না। এবার সেকেন্ডটা দেখি, ইনসাইড টরয়েড ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড টরয়েড, এটা আমার হবে বি ইজ ইকুয়ালস টু μ0 Ni। এইখানে আমার এনটা ওই নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ হবে না, এখানে এনটা আমার হবে n/2 পাই, না সরি এক মিনিট, এনটা হবে n/2 পাই rm। এবার rmটা আমার হচ্ছে a+b/2, এই দুটো লেন্থ ডিভাইডেড বাই 2, মানে অ্যাভারেজের মতো বলতে পারো। আর এমটা আমার অ্যাভারেজের মতো, আর মিন বা রেডিয়াসের মিন যেটা, সেটাই আমি আর এম হিসেবে আমি লিখেছি। এটাই হলো, আর এটাই তোমার ফর্মুলা। এখানে কিন্তু এন এর ভ্যালুটা ওই কি বলে আগেরটার মতো, যেখানে আমি সলিনয়েড দেখছিলাম যে ক্যাপিটাল N/L, সেটা করে দিও না। এখানে এন এর ভ্যালুটা আমার নাম্বার অফ টার্নস বাই 2 পাই ইন্টু রেডিয়াসের মিন যেটা, সেটা ওই ইনার রেডিয়াস প্লাস আউটার রেডিয়াস ডিভাইডেড বাই 2, সেটা আমার হবে। এইখানে আমার ম্যাগনেটিক ফিল্ড মিনিমাম যদি আমি বলি, সেটা আমার μ0 In/2 π বি এর জন্য হবে, আর বি ম্যাক্সিমামটা আমি যদি বলি তাহলে আমার হবে μ0 In/2 π এ এর জন্য। এবার যদি আমি এটার গ্রাফটা যদি আমি দেখি, এই গ্রাফে আমার এই বি মিন বি ম্যাক্সিমাম এই দুটো আমার কাজে লাগবে। গ্রাফটা মোটামুটি জাস্ট এইরকম একটা হবে, এইটা এইটা
আর এইটা এইটা এটা আমি এদিকে আমি বি রেখেছি, আর এদিকে আমি রেডিয়াসটা আর আমি লিখছি, সেটা আমি রেখেছি। এই দিকে এই উপরটা যেটা আসছে এটা আমার বি ম্যাক্স, যেটা নিচে পাচ্ছি আমি এটা আমার বি মিন, যেটা এইখানে এসছে এইখানে আমার আর ইকুয়ালস টু এ, আর এটা যেটা এসছে এটা আমার আর ইজ ইকুয়ালস টু বি। এটাই এই গ্রাফটা। আশা করি আজকে যা হলো এটা আশা করি বুঝতে পেরেছো। আজকে হয়তো খুব একটা বেশি কোয়েশ্চেন হয়নি এই পার্টটা থেকে। আমি পরের যে লেকচার আপলোড করব এই চ্যাপ্টারে, সেখানে এই পার্ট থেকে কোয়েশ্চেন থাকবে প্রথমে, তারপরে ওই ম্যাগনেটিক ফোর্স ডিউ টু মুভিং চার্জ এইটা, তারপর ওই সেখানেই লরেন্স ফোর্স লাগা, তারপর ওই ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু মানে ম্যাগনেটিক ফোর্স অন আ ওয়ার, সেটা সেগুলো দেখবো। তো তারপরে চ্যাপ্টার এই প্রথম চ্যাপ্টারটা এটা শেষ হবে। তো তোমরা এই জায়গাটা ভালো করে দেখে এসো। যদি কোনো সমস্যা থাকে তো তাহলে সেটা তোমরা টেলিগ্রামে বা চ্যাটে জিজ্ঞেস করতে পারো। যত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ততক্ষণ ভালো করে পড়তে থাকো আর সুস্থ থেকো, সেটাই সব থেকে বড় কথা। দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা।